এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন। আমি আপনাদের সঙ্গে সব্যসাচী। আজকের অনুষ্ঠানেও আমি আপনাদের সামনে এসে হাজির। অন্যান্য দিনের মতন বিভিন্ন বিষয় নিয়ে যেমন আপনাদের সঙ্গে আলোচনায় থাকি, আজও তার থেকে দূরে সরে যাচ্ছি না। আজও একজন বিশিষ্ট ব্যক্তিকে আপনাদের সামনে এনে হাজির করেছি। তিনি হলেন বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতি শ্রী ধ্রুব সাহা। ধ্রুববাবু, আপনাকে স্বাগত। নমস্কার। গোটা রাজ্য যখন একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে বলতে অস্বীকার করার কোনো জায়গা নেই, যেভাবে মানুষ কিন্তু এবারের এই যে দুর্গাপুজো, এই যে দেবীপক্ষের সূচনা হলো, কিন্তু খুব মন থেকে মানুষ কিন্তু খুব একটা খুশি নয়। যে অন্যান্য বার যেভাবে দুর্গা উৎসবকে আমরা দুর্গাপুজোকে যেভাবে নিই, এবারে কিন্তু ঠিক সেইভাবে মানুষ মন থেকে নিতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ঘটনা হচ্ছে যে পুজোর রীতি অনুযায়ী চলবে, তার সেই ধারাতেই চলবে। আমরাও সেই তার থেকে দূরে সরে যাচ্ছি না। কিন্তু আমার আপনার কাছে বেশ কিছু মহালয়ার দিনেও আর কি আমরা হয়তো অন্য দিনে অন্যরকম আলোচনার মধ্যে থাকে, কিন্তু আপনি এমন একজন ব্যক্তিত্ব যেখানে আপনার সঙ্গে রাজনীতির আলোচনা ছাড়া মনে হয় না অন্যদিকে কিছু করা যেতে পারে। প্রথম কথা আমি আপনার কাছ থেকে জানতে চাইছি সেটা হচ্ছে যে বীরভূম একটা সময় যখন শাসক দল, মানে একটা সময় কেন এখনো পর্যন্ত যেভাবে গোটা রাজ্য জুড়ে তারা ক্ষমতায় আছে, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও বীরভূম একটা ব্যতিক্রমী চরিত্রের জায়গা তৈরি করেছিল। আমরা দেখেছি যে বীরভূম মানেই বিজেপি গোটা রাজ্যে, সেই জায়গা থেকে বীরভূম আস্তে আস্তে কেন যেন বীরভূম বিজেপি একটু যেন অন্যদিকে সরে যাচ্ছে কেন? এটা আপনাদের মনে হচ্ছে, আমাদের তো মনে হচ্ছে না। বীরভূম বিজেপি মানুষের সঙ্গে আছে, মানুষকে নিয়েই চলছে, আর মানুষকে নিয়ে আমাদের পথ চলা। সমস্ত রাজ্য সরকারের অন্যায়, রাজ্য সরকারের অপদার্থতা চোখে আঙুল দিয়ে দেখানো এবং চোখে চোখ রেখে আমরা লড়াইটা করে যাচ্ছি। যেখানে সরকার এবং প্রশাসন দুটো একাকার হয়ে গেছে, যেখানে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করছে প্রশাসনের একটা অংশ, পুলিশের একটা অংশ, সেখানে রাজনৈতিকভাবে লড়াই করা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু সেই কাজ আমরা করছি এবং এই কাজে আমরা আগামী দিনে নিশ্চিতভাবে সফল হব। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক ময়দানের লড়াইয়ে আমরাই শেষ হাসি হাসব। মানুষ আমাদেরকে আশীর্বাদ দেবে, কারণ মানুষ আমাদের সঙ্গে আসছে। বাংলার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেখছে বীরভূমের মানুষ যে তৃণমূল আজকে মানুষের কাছে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই যে বর্তমান পরিস্থিতিতে যে বন্যার পরিবেশ দাঁড়ালো পুজোর আগেই, এই সময় মমতা ব্যানার্জি কয়েকদিন আগে এলেন এবং বললেন যে কেন্দ্র দায়ী, ডিভিসি দায়ী। আচ্ছা, আপনারা বলুন যে ডিভিসি কি এমন আছে? বীরভূমের লাভপুরে যখন বন্যা হচ্ছে, বীরভূমের মৌরেশ্বরের উপর দিয়ে যখন জলগুলো বয়ে যাচ্ছে, তখন এখানে ডিভিসির কি আছে? কিংবা আজকে নলহাটির এলাকাতে যখন জলের প্লাবন বাড়ছে, তখন কি আছে ডিভিসির? শুধু একটা ডাইভার্ট, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রের জন্য হচ্ছে দোষ অন্যের উপরে চাপিয়ে দেওয়া, ব্যবস্থা ঠিকঠাক না করা, এগুলো চলছে। আর আমরা এগুলো চোখে চোখ রেখে লড়াই করছি, সত্যকে সত্য বলছি, মানুষের কাছে তুলে ধরছি। রাজ্য সরকারের অপদার্থতা, ব্যর্থতা মানুষকে আমরা বলছি, আর বলাটাই আমাদের কাজ। বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমরা রাজপথে বলছি, আমরা প্রশাসন দপ্তরের সামনে বলছি। আমাদের একটাই বিধায়ক, কিন্তু 330টি পঞ্চায়েত সদস্য আছে, 29টি পঞ্চায়েত সমিতির সদস্য আছে। আমরা জেলা পরিষদে
ভোট কাউন্টিংয়ের মাধ্যমে আমাদের জিততে দেওয়া হয়নি, কিন্তু আমরা বিরোধী রাজনৈতিক শক্তি। বীরভূম জেলাতে লোকসভা নির্বাচনের নিরিখে 5,60,000-এর উপরে ভোট মানুষ আমাদেরকে সমর্থন করেছে। এই সমর্থিত মানুষদের নিয়ে আমাদের আন্দোলন লড়াই চলছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে সেই সংখ্যা অনেক বেড়েছে। আপনারা জানেন যে রাজ্যের সরকারের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মহিলারা নিরাপদ নয়। আমাদের বোন অভয়ার যে ঘটনা ঘটেছে কলকাতার আরজি করে, তার প্রতিবাদ বীরভূমের প্রত্যন্ত এলাকা মোরারই থেকে চাতরা থেকে নলহাটি থেকে আরম্ভ করে রামপুরহাট থেকে একদম সিউড়ি হয়ে দুবরাজপুর, রাজনগর, সর্বত্র মানুষ রাত জেগেছে, রাস্তায় নেমেছে এবং মিছিল করেছে, মিটিং করেছে, প্রতিবাদ জানিয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা থানার সামনে প্রতিবাদ জানিয়েছি, বিডিও অফিসের সামনে প্রতিবাদ জানিয়েছি, বাংলা বন্ধ পালন করেছি। আমরা ডিএম অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছি, এসডিপিও অফিসে আমরা বিক্ষোভ করেছি, ধর্ণা অবস্থান বিক্ষোভ করেছি। মানুষের জন্য, আমাদের বোন, মা, আমাদের দিদি, তাদের নিরাপত্তার জন্য আমাদের আন্দোলন, সেই আন্দোলন আমাদের চলছে এবং চলবে। না, আন্দোলন আপনারা করছেন, আপনারা পথে আছেন, রাজপথে আছেন, এটা তো অস্বীকার কোনো জায়গা নেই। আমরা প্রতিনিয়ত আমরা এটা নিয়ে, আমরা যারা খবরের লোক আছি, তারা প্রত্যেকটা মুহূর্তে এটার উপর নজর রাখি যে বিরোধীদের ভূমিকা কি আছে। সেই জায়গায় আমি ওই জায়গাতে যাচ্ছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা যেভাবে লোকসভার কথা বলি বা বিধানসভার নিরিখে যে নির্বাচনের যে কথা বলি, আমরা যদি 2021-এর দিকেও তাকাই, সেটা তো যদি বলি, এবং 2024-এ আপনাদের রাজনৈতিকভাবে বীরভূমের ওপর যে দেখুন, একটা সময় ছিল যে একটা দেখা ছিল যে বীরভূমে একটা মানে বিরোধীদের কথা অনুযায়ী যে একটা আতঙ্ক ছিল অনুব্রত মণ্ডল, যে ওখানে থাকলে নির্বাচন, উনি তো 2 বছরের ওপরে একটা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, তাহলে উনি তো বীরভূমে ছিলেন না। তাহলে সেই সময়তেও কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে আপনাদের কিন্তু খুব একটা ভালো কোনো রকম কোনো কিছু দেখা গেল। আপনারা হয়তো 5 লাখের উপরে নির্বাচনে ভোট পেয়েছেন, অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু তারপরেও যদি দেখা যায় যে মানে মানুষের জায়গা থেকে নির্বাচনের যে ভোট, কারণ আপনারা বলতে পারবেন না এবারের ভোট লুট হয়েছে, কারণ আপনাদের প্রত্যেক জায়গা থেকে যারা প্রতিনিধি ছিলেন তারা জোর গলায় নিজেরাই স্বীকার করেছেন এবারের ভোট খুব সুন্দর এবং সুস্থভাবে হয়েছে। দেখুন, এটার অনেকগুলো কারণ আছে, আপনাদের সেটা যেমন মনে হচ্ছে, কিন্তু আমি এটাও বলছি যে এক তো মনে হচ্ছে যে আপনাদের অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল, ও সে ছিল না বলে পরিস্থিতি হয়তো সেরকম ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসের বাদান্যতায়, তৃণমূল কংগ্রেসের জওয়ানায় প্রত্যেকটা গ্রামে গ্রামে ছোট ছোট কেষ্টমণ্ডলের জন্ম গত 13 বছর হয়েছে। আজকে পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের একজন কেষ্টমণ্ডল ছিল না ঠিকই, কিন্তু আইনের শাসন বীরভূমে ছিল না। অনেক বিজেপির কর্মী ঘর ছাড়া হয়েছে, কেস খেয়েছে, মামলা করে খেয়েছে, এবং আমি নিজেও 113 দিন 3 বারে জেল খেটেছি আমি, এবং এই মুহূর্তে 29খানা কেস চলছে আমার উপরে। মেরুদণ্ড সোজা করে লড়াই চলছে আমাদের। ভোটের সময় ভোট লুট, ধমকানি চমকানি, প্রলোভন, আর্থিকভাবে প্রলোভন এবং সরকারি বিভিন্ন রকম সুযোগ সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করার, ভয় দেখানোর যে একটা পরিস্থিতি, সেটা হয়েছিল এবং সর্বজন বিদিত। দেখুন, আপনাদের পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে সরকারি প্রজেক্ট দিব না, এটা সরকারি লোককে দিয়ে বলানো তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনের নিরিখে করেছে। লক্ষ্মীর ভাণ্ডার দেব না, প্রান্তিক গরিব মানুষ, সেই মানুষটা লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে 1000 টাকা দেওয়া হচ্ছে, তার মূল্যবোধকে কেনা হচ্ছে। অথচ বাংলার মা লক্ষ্মীরা, বীরভূমের মা লক্ষ্মীরা আজকে নির্যাতিত, ধর্ষিত, আর এই টাকাটা পাচ্ছে বলে, দিব না বলে অনেককে ভয়ও দেখানো হচ্ছে, ভয় দেখিয়েছে, সেই জন্য মহিলাদের ভোটটাকে ডাইভার্ট করেছে। সেটা যেমন করেছে, সেটা সেই সঙ্গে সঙ্গে ভোটের দিনেও একটা হালকা ভয়ের বাতাবরণ সেটা ছিলই, এবং আপনাদের অনেকেই দেখিয়েছেন যে ভোট যে করতে দেওয়া হয়নি, সাঁইথিয়া থেকে আরম্ভ করে, মোরারই থেকে আরম্ভ করে, নলহাটি 2 থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় প্রশাসন, কেন্দ্রীয় সরকারের যে বলছে যে কেন্দ্রীয় বাহিনী, সেই কেন্দ্রীয় বাহিনীকেও পরিচালন করে কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসন। সেই রাজ্যের পুলিশ প্রশাসন কিন্তু ঠিকঠাক অ্যাক্টিভিটিস দেখায়নি।
আমি ওখানে ইয়েতে সাঁইথিয়াতে একটা বুথে গেছিলাম, সেখানে আটকে দিয়েছিল, সমস্ত মিডিয়া সেটা কভার করেছিল, এবং এরা বুথ জাম করে ভোট করছে। একটা জায়গায় দেখিয়েছে, যেমন আমি সাঁইথিয়া শহরের বলছি আপনাদেরকে, যেখানে প্রত্যেকবার সাঁইথিয়া শহরের লিড থাকে। সাঁইথিয়া শহরে এবার ভোট মানুষ দিতেই পারেনি, কেমন করে দিবে? একটা ভোট দিচ্ছে তখন বোতামের পাশে একজন লোক দাঁড়িয়ে থাকছে, তোমাকে ভোটের পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী চলে গেলে তোমাকে দেখে নেব। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা, একটা কেষ্টমণ্ডল দিল্লির তিহার জেলে ছিল, কিন্তু পাড়ায় পাড়ায় কেষ্টমণ্ডলদের গত 13 বছরে জন্মগ্রহণ হয়েছে, তারাই এই ধরনের বাতাবরণ তৈরি করেছে। এই বাতাবরণের জন্য নির্বাচনের রেজাল্ট হয়নি ঠিকই, তারপরে 40% বেশি সংখ্যালঘু এই তৃণমূল কংগ্রেস, যাদেরকে পাড়ায় পাড়ায় গিয়ে বলেছে যে বিজেপি আসলে তোদের খাবে, তোদের তাড়াবে, তোদের খাবে, তোদের তাড়াবে, তাদের মাথাটা খেয়েছে। তারা অনেক প্রান্তিক মুসলমান আছে, তারা জাতীয়তাবাদী আছে, কিন্তু তারা জানে না যে বিজেপি মানে এলে খাবে না, মাখবে না, গায়ে দেবে, জানে না। কিন্তু এই যে গোয়েবেলের থিওরি অনুযায়ী মিথ্যা অপপ্রচার, ভুল প্রচার, এটা যেটা হয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এইটার জন্য হয়তো আমরা নির্বাচনের নিরিখে রেজাল্টে আমরা কম হয়েছি, কিন্তু মানুষের হৃদয়ে বিজেপি আছে, মানুষ বিজেপিকে চাইছে। আপনাকে আমি বলতে চাই, নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে দর্শক মণ্ডলীকেও বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি কিন্তু পরিস্থিতি নির্মাণ হয়েছে। আগামী যে 2026-এর বিধানসভা নির্বাচন মেরাক্কেল একটা রেজাল্ট করবে মানুষের আশীর্বাদ নিয়ে। তৃণমূল কংগ্রেসের যে অপদার্থ সরকার, তৃণমূল কংগ্রেসের যে দিন দিন নৈরাজ্যের বাতাবরণ তৈরি হচ্ছে তৃণমূল কংগ্রেসের দ্বারা বাংলা জুড়ে তথা বীরভূম জুড়ে, এই যে বীরভূমে এত উদীয়মান শক্তি আছে, প্রাকৃতিক সম্পদ আছে, সেই সম্পদ সরকারি কাজে লাগানো হচ্ছে না, মানুষ সেটা বুঝতে পারছে। সে কয়লার ব্যবস্থা হোক, কয়লার মাইন্স করা হোক, কয়লার টাকা দেওয়া হোক, কিন্তু পাথরের ডিসিআরের টাকা নেওয়া হোক, এবং বালি, এই বালিকে নিয়ে যে অবৈধ কাজ হচ্ছে সেই কাজ মানুষ বুঝতে পারছে। আর এই সমস্ত টাকাগুলোকে নিয়ে তৃণমূল কংগ্রেস একটা প্রোপাগান্ডা তৈরি করছে, যার ফলে মানুষের ভোটটা ঠিকভাবে হচ্ছে না বলে আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা বেশি দিন চলবে না। না, ঠিক, কিন্তু ঘটনা হচ্ছে যে এখানে কি আপনাদের প্রার্থী চয়নের ক্ষেত্রেও কোনো একটা জায়গা কাজ করছিল না? মানে আমি যদি বলি যে সাঁইথিয়া, যে ওখানে যাকে প্রার্থী করা হয়েছিল, যিনি সাঁইথিয়া থেকে মানে প্রার্থী হয়েছিলেন, তাকে বিধানসভা নির্বাচনের সময় তিনিও প্রার্থী ছিলেন সেইবার 2021 সালের, কিন্তু তারপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। আবার তাকে 2024-এর লোকসভায় দেখা গেল। আবার আমরা যদি বলি এদিকে আপনারা যাকে আইপিএস নিয়ে এসেছিলেন প্রার্থী করে পরে, তার ক্ষেত্রেও কিন্তু অনেকটা জায়গা থেকে তাকে সরিয়ে গিয়ে আবার নতুন করে প্রার্থী হলো। তো এই যে প্রার্থী হঠাৎ হঠাৎ বদল আর কি, মানুষের মনে তো এটাও একটা জায়গা তৈরি করে। দেখুন, আমি এই ভারতীয় জনতা পার্টির একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক। পার্টির এই সিদ্ধান্তটা নেওয়ার এখতিয়ার বা অধিকার আমার নাই। পার্টি যাকে ক্যান্ডিডেট করেছে আমরা তার জন্য লড়াই লড়েছি। তবে এটা নিশ্চিত বলতে দ্বিধা নাই, মানুষই সমস্ত কিছুর বিচারক। আপনার কথা যদি কিছুটা হলেও সত্য থাকে তো তার জন্য কিন্তু রেজাল্টটা এটা হয়েছে, এটা অস্বীকার করে লাভ নাই। দেখুন, এখন তো আর ভোট নাই, ভোটটা হয়ে গেছে। বীরভূমের মানুষ অন্য কিছু চেয়েছিল, সেটা হয়নি, হয়তো আগামী দিনে হবে। মানুষ চাই যারা কাঁধে কাঁধ মিলিয়ে সাথে সাথ দিয়ে লড়াই করবে তারাই আমার এমএলএ হবে, এমপি হবে। কিন্তু অনেক সময় অনেক বড় রাজনৈতিক দল, কেন্দ্রীয় দল, দিল্লির দল, সেজন্য সিদ্ধান্ত অনেক সময় দিল্লি নেয়, দিল্লি অনেক সময় কানে দেখে, সেজন্য এরকম ঘটনা মানে পরিস্থিতির উপরে বিচার হয়, পরিস্থিতির উপরে বিচার হয়তো হয়নি, সেই কারণে হয়েছে। কিন্তু তারাও অনুধাবন করছেন প্রার্থী তো একটা বড় বিষয়। অবশ্যই এলাকার মানুষ তো দেখেই যে আমার এমপিটা কে হবে, আমার এমএলএটা কে হবে, বিপদের সময় তাকে ফোন করলে পাবো তো, অবশ্যই দেখে, সেটা দেখেছে। আর সেই কারণেই রেজাল্ট খারাপ হয়েছে। আমরা এখান থেকে শিক্ষা নিচ্ছি, অসুবিধা কিছু নাই, আগামী সময় আশা করি সেটা হবে না। যদি সেটাই হয়ে থাকে এবং আগামী দিনে হয়তো তাদের আপনাদের কথা চিন্তা ভাবনা নিশ্চয়ই কেন্দ্রীয় করবে, কেন্দ্রের সরকারের কেন্দ্রে যারা বসে আছে তাদের তো নিশ্চয়ই এটার উপরে, আপনি একটু আগে যেটা বললেন যে কানে দেখাটা আজকের ডেটে রাজনীতির একটা খুব বড় অঙ্গ আর কি।
এর থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ শুধু যে মানে আপনাদের ভারতীয় জনতা পার্টি বলে নয়, প্রত্যেকটা রাজনৈতিক দলই এখন কানের উপর বেশি নির্ভরশীল, এবং কানের উপর যদি নির্ভরশীল না হতো, আমার তো মনে হয় না তাহলে এই যে অভয়ার যে ঘটনা, যে বোনটি আমাদের চলে গেল, সেটাও যদি ঠিকঠাক সঠিক তথ্য যদি কানেও ঠিকঠাক দেখা যেত, তাহলে মনে হয় এত দূর এই পরিস্থিতি তৈরি হতো না। আমি আপনার কাছে যেটা জানতে চাইছি, আপনি একটু আগে বললেন যে বীরভূমে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা গ্রামে গ্রামে কেষ্টমণ্ডল তৈরি হয়েছিল, কিন্তু বীরভূমের আরেকটা মানুষ, বীরভূমের লোকজন যারা আপনাকে জানে চেনে, তারাও কিন্তু বলছে যে আপনি কিন্তু কেষ্টমণ্ডল থেকে, মানে অন্য পার্টের কথা, যে কেষ্টমণ্ডল থেকে কম কিছু জান না। দেখুন, আমরা ধমকানো চমকানোর রাজনীতির বাদে এটা নিশ্চিত বীরভূম জেলায় 3000-এর উপরে বুথ আছে। প্রত্যেকটা বুথের লোকেদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। বাড়ির অন্নপ্রাশন থেকে আরম্ভ করে বাড়ির মৃত্যু কাজ সমস্ত কিছুতে আমাদের যোগাযোগ আছে। মানুষের সুখেও আছি, দুঃখেও আছি, মানুষের বিপদেও আছি, আপদেও আছি। সেই কারণে আমরা সঙ্গে থাকার চেষ্টা করি। আমাদের কাজ পরিষেবা দেওয়ার, স্বাভাবিকভাবে সেই পরিষেবা দেওয়ার কাজ আমরা চেষ্টা করে যাই। তৃণমূল কংগ্রেস একটা সময় বলেছিল, বাংলার মুখ্যমন্ত্রী আজকের যিনি, তিনি জননেত্রী ছিলেন, সেই সময় কিছুটা মানুষ দেখেও ছিল, উপলব্ধিও করেছিল, আমরা জোট সঙ্গেও ছিলাম। মানুষের কাজের তার কেমন প্রেরণা ছিল মানুষের কাজ করার, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তুমি কি সেই আগের মতো আছো নাকি বদলে গেছো, এই যে এটা মান্নাদের গান, সেটাও বাংলার মানুষ, বীরভূমের মানুষ মাঝে মাঝে শুনছে। আর পরিস্থিতি অনুযায়ী আমরাও মানুষকে সেবা দিচ্ছি, আর সেবা দিয়েই পরিস্থিতি নির্মাণ করছি। মানুষ পরিবর্তনশীল, মানুষ চিন্তাশীল, সমস্ত কিছু চিন্তা করছে। না, বীরভূমের উপর তো মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আলাদা টান আছে, তার মামার বাড়ি বলে কথা, সেটা কি হচ্ছে না? টান তো আমরা দেখতেই পাচ্ছি যে সেই টানটা ছিল মুড়ির টিনে। বিভিন্ন সময় শান্তিনিকেতন থেকে শান্তিনিকেতনের বাড়ি পর্যন্ত একটা করিডোরের মাধ্যমে কিছু যেত, চুপি চুপি, চুরি, মানে পর্দা কা পিছে ক্যা হ্যায় ও হাম নেই জানতে, কিন্তু হতো কিছু, সেই জন্য টান বেশি ছিল। আপনি বলতে পারবেন মমতা ব্যানার্জি বীরভূমের প্রতি টান আছে, বীরভূমের জন্য বিশেষ কিছু করেছে? রামপুরহাটের কুসুম্বা গ্রামের কিছু উন্নতি হয়েছে, রামপুরহাট বিধানসভার কিছু উন্নতি হয়েছে, রামপুরহাটের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা হয়েছে, গরিব প্রান্তিক খেটে খাওয়া হতদরিদ্র মানুষগুলোর কিছু ব্যবস্থা হয়েছে? হয়নি। সেই তিমিরেই আছে। এখনো রাস্তা নাই, ঘাট নাই। এখনো পর্যন্ত কেন্দ্র সরকার যে স্কিমগুলো এখানে চালাতে চাইছে সেই স্কিমগুলো চালাতে পারছে না, শুধু মমতা ব্যানার্জির জন্য। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে উত্তরপ্রদেশের রাস্তাঘাট ছিল নদী নালার মতো, যে বিহারকে জঙ্গল রাজ বলা হতো, সেই উত্তরপ্রদেশ বিহারের রাস্তাতে আজকে প্লেন নামছে। অথচ এই পানাগড় থেকে মরগ্রাম পর্যন্ত একটা হাইওয়ে আছে, সেই হাইওয়েতে আপনি যান, মনে হবে যে কোথায় এসে পৌঁছালাম, এ বিহার না উত্তরপ্রদেশ। কিন্তু এটা আমাদের বাংলা। এই বাংলা, এই দুর্গাপুরের বুকে আমরা যখন আপনার সঙ্গে কথা বলছি, ডক্টর বিধানচন্দ্র রায়ের স্বপ্নের বাংলা। কিন্তু আজ মমতা ব্যানার্জির বাংলা আজকে নদী, নর্দমা, খন্দ, নালায় পরিণত হয়ে গেছে রাস্তা। সেই কারণে এর পরিবর্তন কিচ্ছু হয়নি, বীরভূমে কিছুই হয়নি। না, আপনি রাস্তাঘাটের কথা বলছেন, কিন্তু আপনি আপনার একটা হাইওয়ের কথা বললেন, যেটা হচ্ছে যে পানাগড় থেকে আপ টু মোরগ্রাম পর্যন্ত। কিন্তু ঘটনা হচ্ছে যে বাকি যদি আমরা দেখতে যাই, যে বাকি যেসব হাইওয়েগুলো আছে যেগুলো রাজ্য সরকারের অধীন, সেই সমস্ত রাস্তাঘাট কিন্তু একদম, মানে যদি বলি আর কি, উন্নয়ন তো রাস্তার উপরেই দাঁড়িয়ে আছে। মানে আপনাদের বীরভূমের রূপটি আপনি একটু দেখুন, উন্নয়ন রাস্তার উপরে দাঁড়িয়ে নাই। উন্নয়নটা এই মুহূর্তে শান্তিনিকেতনের চলমান সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে। শান্তিনিকেতন মানে শান্তিনিকেতন বাড়ির চলমান সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে। রাস্তায় কোথাও উন্নয়ন দাঁড়িয়ে নাই। রাস্তায় উন্নয়নকে মশারি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সুতরাং আপনাকে আমি বলছি, যারা এই ধরনের বক্তব্য বলেছে তারাও বুঝতে পেরেছে, বীরভূমের মানুষও বুঝতে পারছে যে এ কোন সকাল রাত্রের থেকেও অন্ধকার।
ধ্রুব, একটা জিনিস আমার জানার আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনি বলছেন মানে তুমি কি আগের মতন ছিলে মান্নাদের গান, আজ এ কোন সকাল, আমি আপনার মানে তারপরে আপনি এক একটা জায়গা তুলে ধরছেন, কিন্তু ঘটনা হচ্ছে তার মধ্যে থেকেও তো আজকে বীরভূম একটা জায়গার উপর দাঁড়িয়েছে এবং গোটা মানে দেশের কথা বাদ দিলাম, বীরভূম আজ একটা মানে বিশ্বের কাছে একটা জায়গা তৈরি করে রেখেছে নিজের নামের জায়গায়। একটা লোক গোটা সব জায়গাতে বীরভূমের নাম উজ্জ্বল করে রেখেছে, এটাকে অস্বীকার করতে পারবেন? জানি না আপনি কোন লোকটার কথা বলছেন। যদি সেই লোকটারই কথা বলেন যে 2 বছরের বেশি তিহার বাসের পরে যখন ফিরছে কাঁদতে কাঁদতে বীরভূমে ঢুকছে, চোখের জল মুছতে মুছতে বীরভূমে ঢুকছে, তখন বীরভূমের মানুষ সেই একই কথা বলছে যে তুমি কি সেই আগের মতো আছো নাকি বদলে গেছো? যে বদলে তো গেছেই। বীরভূমের মানুষ দেখছে যে এত টাকা, এত তোলাবাজির পয়সা, সেই পয়সার দাম্ভিকতা, সেই অহংকার, সে তারপরেও এগুলো দিয়ে কিছুই হলো না। আলটিমেট কি আছে? যাদের সঙ্গে একসঙ্গে সুরাপান করেছেন, যাদের সঙ্গে একসঙ্গে মানে চুরি চুপকে আলোচনা করেছেন, তারা আপনার ঘর গিয়ে আপনি বাধ্য হচ্ছেন তাদেরকে ফিরিয়ে দিতে। পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, পরিস্থিতি পরিবর্তনশীল, সুতরাং আমরাও নজর রাখছি। আপনি বলেছিলেন একটা সময় খেলা হবে, কথার উদ্যোক্তা ছিলেন আপনি, তাই খেলাটা আপনাদের মধ্যেই হোক, আমরা দর্শক হিসাবে দেখি। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি চোখের জলে বলছেন, গাড়িতে কাঁদতে কাঁদতে কান্নার কথা বলছেন, সেটা তো আবেগের কান্না। মানুষ যেভাবে উচ্ছ্বাস দেখিয়েছে, বীরভূমের মানুষ যেভাবে উচ্ছ্বাস দেখিয়েছে, যেভাবে আবির খেলেছে, যেভাবে নকুলদানা বিতরণ হয়েছে, সব আশাই চাষা বুক বাঁধে, সব আশা ভেঙে গেছে। মমতা ব্যানার্জি 2 কিলোমিটার দূর থেকে ফিরে গেছে, বুঝতে পেরেছে পরিবর্তিত পরিস্থিতির পরিবর্তন ঘটছে। যদি যাই বাড়িতে প্রভাবশালী তকমা খাটবে, যদি যাই বাড়িতে এই গরু চোরের টাকা মমতা ব্যানার্জিও খেয়েছে, এটা নিশ্চিতভাবেই প্রমাণিত হবে। মুড়ির তিনের টাকার কথা যাওয়ার কথা আমরা বারবার তুলে ধরেছি, এটা প্রমাণিত হবে। সেই জন্য চাচা আপন পান বাঁচা, এখানে চাচি আপন পান বাঁচা বলে পালিয়েছে। আর যা পালিয়েছে যখন, তখন বাকি ভাইয়েরাও বুঝতে পারছে যে হয়তো পিসিমণি আর সঙ্গে নাই, দেখা যাক কি হয়। আমরাও দেখতে চাইছি, বীরভূমের মানুষও দেখতে চাইছে। এত উচ্ছ্বাস, এত আনন্দ শুধু তাদেরই ছিল যারা ওই যে কাটমানের ভাগ বাটোয়ারা এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। লুটে পুটে যদি আবার খেতে কিছু ভাগ পেতাম, ওই নকুলদানার মতো একটু প্রসাদ যদি পাওয়া যায় বলে তারাই গেছিল। সাধারণ মানুষ যায়নি। সাধারণ মানুষ সেই দিন বুঝিয়ে দিয়েছিল, যেদিনকে ওনাকে বাড়ি থেকে সিবিআই তুলে নিয়ে যাচ্ছিল, কেউ ছিল না, আগামী সময়েও কেউ ছাড়বে না, বাপকেও ছাড়বে না। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি একটু আগে বললেন যে যেভাবে কয়লার কথা উঠেছে বলছেন, যেটা যদি সরকারিভাবে সঠিকভাবে লাগানো যেত তাহলে রাজ্যের বা দেশের উন্নয়ন হতো। কয়লা, বালি, পাথর একদম। কিন্তু যখন এই কয়লা, বালি, পাথর বা গরু পাচার নিয়ে যে অভিযোগ যে জায়গায় দাঁড়িয়ে আছে, এটা নিয়ে যখন উঠছিল, তখন আপনারা বিরোধীরা আপনারা কি করছিলেন? আমরা বারবার আন্দোলনে নামিছি, চোখে চোখ রেখে লড়াই করেছি। আমরাই একমাত্র ভারতীয় জনতা পার্টি, একমাত্র পার্টি যে পার্টি তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের অপকর্মের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াইটা করেছি। দেখুন, এই যে বর্তমান পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে অ্যাডমিনিস্ট্রেশনের বিডিও, এসডিও, ডিএম, ডিএলআরও, এসডিএলআরও, বিএলআরও, এদের সবাইকে কিন্তু নিজেদের খাঁচায় বন্দি করে নিয়েছে। সবাই মানে আসি যায়, মাইনে পাই, কাজ করি, উপরি পাই। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির শিকার আমরা। তো আমাদের লড়াই করছি, আমরা রাজপথে লড়াই করছি, আমরা কোর্টে, হাইকোর্টে লড়াই করছি, আমরা আদালতে গিয়ে মামলা করছি, আমরা সমস্ত কিছুই করছি। কিন্তু যে পরিস্থিতি, সেই পরিস্থিতির শিকার বীরভূমের মানুষ হচ্ছে এবং জনতা জনার্দন সমস্ত কিছু দেখছে। তাদের হাতেই মেন ক্ষমতা, তারা আগামী সময়ের বিহিত ব্যবস্থা করবে এবং যতক্ষণ পর্যন্ত এই বিহিত ব্যবস্থা না হবে আমরা একটু
টুকরো জমি ছাড়বো না। আমরা কিন্তু রাজপথে নেমে চোখে চোখ রেখে যেভাবে লড়াই করছি আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমি যদি একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে বীরভূমে আপনাদের দলেরই বেশ কিছু মানুষজন আরেকটা কিছু মানুষের সংখ্যা, আমি গোষ্ঠী বলবো না কারণ গোষ্ঠী কোন্দলটা আদৌ সঠিক কিনা এটা আমার কাছে, কারণ একটা বড় পরিবার হলে নিজেদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমার যেটা জানা সেটা হচ্ছে যে আপনার বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর একটা অভিযোগ আপনার দলের লোকজনই কিছুদিন আগে করেছিল, কি বলবেন? এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনি বললেন যে বড় যখন দল হয়, সংগঠন যখন শক্তিশালী হয়, পার্টিতে তো সবাইকে সমানভাবে জায়গা দেওয়া যায় না এবং অনেকের মনের মধ্যে থাকে যে আমি সর্বেশ্বর বা আমি সেই পদের ক্যাপাবল ব্যক্তি। হ্যাঁ, যোগ্যতা অবশ্যই অনেকেরই আছে, তারা তাদের যোগ্যতার ঠিকঠাকভাবে যে মূল্যায়ন হয়নি, কিংবা পার্টি আমাকে ঠিকঠাক দায়িত্ব দিচ্ছে না, কিংবা আমাদের জেলা প্রেসিডেন্ট আমাকে ঠিকঠাক মূল্যায়ন করলো না, তখন এরকম বহিঃপ্রকাশ হয়, ক্ষোভ হয়। এটা হওয়াটাও স্বাভাবিক। তাদের ব্যক্তিগত ইচ্ছা, রাজনৈতিক দল করতে এসছে, ইচ্ছা পূরণ হচ্ছে না, সেই জন্য এই ধরনের বক্তব্য তারা বলে থাকেন বা করেছেনও। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে তারা বুঝতে পারছে যে চোখে চোখ রেখে লড়াই করার অপর নাম ধ্রুব সাহা। আমি আছি, ফিল্ডে আছে, আগামী সময়েও থাকবো। সেই জন্য পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, এটাও আপনারা লক্ষ্য করছেন। আমি আশাবাদী যে সকলকে নিয়েই, সকল ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক যারা আছে সকলকে নিয়েই লড়াই লড়তে হবে এবং সকলেই চাই তৃণমূল কংগ্রেসকে সরাতে। তাদের যারা ভাবছেন যে আমাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না, পরিস্থিতির পরিবর্তিত হয়েছে। আমরা সবার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা আমিও নিজে বলেছি, সবাইকে কাজে লাগানোর চেষ্টাও করেছি, বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনাতেও তাদের সঙ্গে বসেছি। নিশ্চিতভাবে এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং আরও হবে। সবাই কাজে নামবে, তৃণমূল কংগ্রেসকে হটাবে। যদি তাই হয়, আমি এটা জানতে চাইছি, এটা আমার কৌতূহল আর কি, সেটা হচ্ছে যে লোকগুলো যেসব দায়িত্ব আজকে ধ্রুব সাহা, মানে যদি বীরভূমের কথা হয় তাহলে ধ্রুব সাহা যদি আগে যদি কেষ্টমণ্ডলের কথা হতো, অপর কেষ্টমণ্ডল তার ভালো কিছু জায়গাগুলোর উপরে মানুষ বলছে, কিন্তু আর একটা জায়গা সেটা হচ্ছে দুধকুমার মণ্ডলের কথা যদি বলি, আমি শ্যামাপ্রসাদ মণ্ডলের কথা যদি বলি, শ্যামাপদ মণ্ডল, বা এই যে লোকগুলো যারা সেই সময় প্রথম দিকটাতে মানে দলকে একটা ভালো অগ্রণী ভূমিকায় নিয়ে যাচ্ছিল, তাদের খুব একটা চর্চায় দেখা যাচ্ছে না। তাহলে কি তারা আজকের এই নতুন প্রজন্মের মানে বিজেপির যেসব কাণ্ডারীরা এই মুহূর্তে সামনের সারিতে দাঁড়িয়েছে, তারা কি তাদেরকে জায়গা করে দিতে পারছে না, তাদের দেখে তারা পেছনের জায়গা নিয়ে নিচ্ছে? তখন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি আছে সেখানে হচ্ছে যে সময় দিতে হবে। সে যে রাজনৈতিক দলের যে নেতাই হোক না কেন, যখন আপনারা দুধদার নাম বলছেন, শ্যামাদার নাম বলছেন, তো তাদেরকেও চিন্তা ভাবনা করতে হবে। ভালো কর্মী ছিলেন একসময় দুধদা, সময় দিয়েছেন, একটা সময় দিনরাত খেটেছেন, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ওনারও শারীরিক অবস্থা খারাপ। ইতিমধ্যে কয়েকবার ওনাকে হসপিটালেও ভর্তি হতে হয়েছে। সুতরাং মানুষের সঙ্গে না থাকলে রাজনীতিতে ব্রাপ্ত হয়ে যেতে হয়। মানুষের পাশে না দাঁড়ালে মানুষ ভুলে যায়, আর ভুলে যায় বলেই চলমান পৃথিবী চলতে থাকে। তো স্বাভাবিকভাবেই ওনার একটা সময় যে সময় কাজ করা ছিল করেছেন, মানুষ সেই দিনের কথা মনে রাখে। মানুষ চাই কোন নেতা আমার সঙ্গে আছে, কে আমার সঙ্গে থেকে লড়াই দিচ্ছে, কাকে ফিল্ডে দেখতে পাচ্ছি, কে প্রতিনিয়ত পার্টির সঙ্গে থাকে, এগুলো দেখে মানুষ। যারা থাকবে তারাই নেতৃত্ব দেবে। সে পুরনো বিজেপি নতুন বিজেপি কিছু নয়, বিজেপি ইজ বিজেপি। বিরোধীরা যেখানে আমি যদি বলি আমি যদি বাইরন বিশ্বাসের কথা বলি, যিনি কংগ্রেসের টিকিটে জিতে আবার অন্যদিকে চলে গেল আর কি, মানুষ দেখার পরেও কিন্তু 2024 নির্বাচনের পরে, উপনির্বাচনে জেতার পর 2024 লোকসভা নির্বাচনেও কিন্তু মানুষ যেন মনে হলো যে এই সব লোকদের পাশেই রয়ে গেল, সেখানে মিল্টন রশিদের কোনো রকম জায়গা হলো না। দেখুন, ওটা কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়, তবে এটাও ঠিক কংগ্রেসের কিন্তু ভোট বীরভূমে বেড়েছে।
কংগ্রেসের ভোট বাড়ছে, আর সংখ্যালঘু শ্রেণীর মানুষকে যারা তৃণমূল কংগ্রেস ভেবেছিল আমাদের পৈতৃক সম্পত্তি, এদেরকে হাতিয়ার করে নিয়ে আমরা আমাদের ব্যবসা, রাজনৈতিক ব্যবসা এটা চালিয়ে যাব, এটা কিন্তু সংখ্যালঘু মানুষ সবাই কিন্তু বোকা নয়, তারাও কিন্তু বোঝাচ্ছে, তারাও কিন্তু লড়াইটা চালাচ্ছে। আর ক্ষতি তো বীরভূমের মতন প্রান্তিক জেলাতে যখন চাওয়া পাওয়ার রাজনীতি হয় তখন ক্ষতিগ্রস্ত তো সংখ্যালঘু মুসলমানরাই হয়। সেই পরিস্থিতিতে তারা বুঝতে পারছেন। আমার মনে হয় যে আগামী দিনে নিশ্চিতভাবে পরিস্থিতির পরিবর্তন ঘটবে, সংখ্যালঘু মুসলমানদেরকে বুঝতে হবে এবং তারা বুঝতে পারছে, তারা একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নেবে। তৃণমূল কংগ্রেসের দলদাস হিসাবে আশা করি আগামী সময় তারা থাকবে না। আপনি বলছেন বীরভূমে সেইভাবে, আপনি রামপুরহাটের কথা বললেন, আপনি কুসুম্বার কথা বললেন, এবং আপনি আরও যেসব জায়গাগুলোর কথা বলছেন, আপনি বললেন শান্তিনিকেতন থেকে গিয়ে পরে শান্তিনিকেতনের উন্নয়ন হয়েছে, কিন্তু তারাপীঠেরও তো উন্নয়ন হয়েছে। এটা নিশ্চিতভাবে হয়েছে, তারাপীঠের উন্নয়ন তো নিশ্চিতভাবে হয়েছে, কিন্তু তারাপীঠের উন্নয়ন হয়েছে, তারাপীঠ যে মা তারা, সেই মা তারা মন্দির সংলগ্ন ব্যবস্থা, সেই ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। প্রতি বছর কয়েকশো কোটি টাকা আসে, রাস্তা ভাঙে, রাস্তা গড়ে, তোলাবাজি হয়, সেই তোলাবাজি তৃণমূল কংগ্রেসের ঘরে যায়। একই রাস্তা বারবার তৈরি হয়, অথচ পরিকাঠামোর উন্নয়ন হয়নি। আপনি যদি, আমি যতটা জানি যে আপনার বীরভূমের সঙ্গে নারীর টান আছে, একটু খোঁজ নেবেন। বীরভূমের তারাপীঠের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার পরিবর্তন হয়নি। তারাপীঠের থেকে দেওঘরে বেশি মানুষ যায়, তারাপীঠের থেকে বিশ্বনাথ মন্দিরে, কাশী বিশ্বনাথ মন্দিরে বেশি মানুষ যায়। কিন্তু আজকের তারিখে যারা হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত, যারা চিন্তাশীল মানুষ, তাদেরকে জিজ্ঞেস করবেন যে বাঙালি মানুষ তারাপীঠ কিন্তু বর্জন করছে। একটা সময় 90% মানুষের জন্যই কিন্তু, বাঙালি মানুষের জন্যই তারাপীঠ চলত। আজকে 30% মানুষ হচ্ছে যে বিহারের, আর 30% মানুষ হচ্ছে ঝাড়খণ্ডের, 25% বাঙালি মানুষ তারাপীঠে আসে, 10% মানুষ এদিক ওদিক থেকে আসে। এটা কেন? এটা কারণ তৃণমূলের বদান্যতা, তৃণমূলের কারণে এটা হয়েছে, তৃণমূলের তোলাবাজির কারণে এটা হয়েছে, তৃণমূলের অত্যাচার নৈরাজ্যের কারণে হয়েছে, যেটা মন্দির প্রাঙ্গণে হয়ে থাকে। সাধারণ মানুষ একবার যারা আসে, পরের বার যেতে তারা ভয় পায়। একটা গেটে 2000 টাকা লাগে, এই টাকা কারা নেয়? এই টাকা পান্ডাদের নাম করে তৃণমূলের একটা অংশের কাছে বড় টাকা চলে যায়। তাহলে উন্নয়নটা কোথায় হলো? তারাপীঠের হলো না তারাপীঠকে কেন্দ্র করে তৃণমূল যে রাজনৈতিক ব্যবসা ফেলেছে তাদের হলো? শুধু রাস্তাটা একটু বড় হয়েছে, কিন্তু বাকি পরিকাঠামোর ব্যবস্থার কি উন্নয়ন হয়েছে? এটা তৃণমূল কংগ্রেস পারবে না। এর জন্যই চাই ভারতীয় জনতা পার্টি, এর জন্যই চাই বিকশিত রাজনৈতিক শক্তি, সেই রাজনৈতিক শক্তি ভারতীয় জনতা পার্টি। সেখানে যেটা করার দরকার ছিল, মন্দিরের পরিকাঠামো ব্যবস্থা, যেখানে একসঙ্গে মন্দিরে প্রতিদিন একসঙ্গে 5-5 লোক ঢুকবে, বার হবে, মানুষ কেউ কারো সঙ্গে মারপিট করবে না, কেউ কারো প্রতিদ্বন্দ্বী হবে না, ঝগড়ার মারপিটের ঠেলাঠেলির পরিবেশ হবে না। কিন্তু এই পরিবেশ তো দেখতে পাই কাদের জন্য দেখতে পাই? তৃণমূল কংগ্রেসের জন্য দেখতে পাই। সেখানে তো প্রত্যেক দিন মন্দির মানে, সারা ভারতবর্ষে মন্দির মানে কিছু মানুষজনের উপার্জনের জায়গা থাকবে, কিছু মানুষজন তাদের পরিবার পরিজন চলবে মন্দিরকে কেন্দ্র করে। কিন্তু সেটা তো হয়নি। কয়েকটা মাত্র পূজারী, কয়েকটা মাত্র মানে মায়ের সেবক, তারাই পাচ্ছে, বাকিরা তো প্রসাদ পায় না। সেই প্রসাদের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি ছাড়া সম্ভব নয়। এদের কাছে সেই সিস্টেমও নাই, তাদের করার মানসিকতাও নাই। সুতরাং এইসব গিমিক, এসব কথাবার্তার কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না।
এর জন্য চাই ভারতীয় জনতা পার্টি। আচ্ছা, আপনি একটু যখন শুরুতে আমরা আলোচনা করছিলাম তখন আপনি একটা কথা বললেন যে যারা একটা সময় ওনার সঙ্গী ছিলেন, কেষ্টমণ্ডলের যারা খুব কাছের লোক ছিলেন, তাদের ঘটনা যেদিন উনি আসেন সেদিন ওনার সঙ্গে দেখা পর্যন্ত করেননি, বাইরে থেকেই সরিয়ে দিয়েছিলেন। অথচ মানে সোর্সও বলছে, আপনাদের মতন মানুষজনও বলছে, এবং সাধারণ মানুষজন যারা আছে বীরভূমের বোলপুরের ওই অঞ্চলের, তারা বলছে যে এ যেন একটা এমন সম্পর্ক ওই তিনজনাকার ছিল যেটা খুব মানে এক কথা যদি মাখো মাখো সম্পর্ক বললে ভুল হবে না। আপনারা বিরোধীরা কি মনে করছেন, কিভাবে দেখছেন এটাকে? এখন আমাদের দেখার পর তো নয়, আমাদের কান আছে শুনি, চোখ আছে দেখি। আমরা শুনছি সত্য অসত্য তো বিচার করবে আইনি ব্যবস্থা, তদন্তের সিস্টেম, ভারতবর্ষের সংবিধান, বিচার ব্যবস্থা। কিন্তু যেটা কানে আসছে, সত্য মিথ্যা পরের ব্যাপার, যে কেষ্টমণ্ডল চলে যাওয়ার পরে এই ব্যক্তিরাই নাকি তার সম্পত্তি লুটে পুটে খেয়েছে, এবং পরবর্তী সময় নাকি তারা যোগাযোগও রাখেনি, দিল্লির তিহার জেলে থাকার সময় নাকি যোগাযোগই রাখেনি। এই ব্যক্তিরা নাকি চায়নি যে কেষ্টমণ্ডল বেরিয়ে আসুক। এই ব্যক্তিদের মাধ্যমে নাকি ট্রাকে 2-3 ট্রাক টাকা কোনো একটা মেডিকেল কলেজে চলে গেছে। এটা সত্য কি মিথ্যা আমি জানি না, আমার কানে আসছে, একটা জায়গায় আসি বলে বেশি আসছে। তো এই জন্যই আজকে এদের মধ্যে বিভেদ। একটা সময় যারা সুরাপান করেছে, মজা নিয়েছে, সরকারি ক্ষমতা এনজয় করেছে একসঙ্গে, বিপদের দিনে সঙ্গে থাকেনি, সেই জন্য এই বিক্ষোভের ব্যাপার। দেখা যাক, তবে এদের তো কোনো জাত হয় না, যখন সুযোগ সুবিধা হবে তখন আবার এক হয়ে যাবে। আরেকটা জায়গা সেটা হচ্ছে যে কেষ্টমণ্ডল না থাকার সময় কাজল শেখকে বীরভূমের দায়িত্ব নিয়ে আসা হলো, যদিও সভাপতি কেষ্টমণ্ডলই রয়ে গেল জেলের ভেতরে থেকেও, কিন্তু সভাধিপতি কাজল শেখ রইল। এখন যা পরিস্থিতি আর কি বীরভূমের, যেটা পরিস্থিতি এর আগে না থাকার সময়তে তৈরি হয়েছিল, যে অনেককেই হয়তো এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল কেষ্টমণ্ডলের বহু লোককে, আজকে দাঁড়িয়ে একটা জায়গাতে দুটো তরোয়াল কিভাবে থাকবে, কি মনে হচ্ছে? নাকি কাউকে না কাউকে সরিয়ে যেতে হবে? দেখুন, এটা পরিবর্তিত পরিস্থিতি তৃণমূলের কংগ্রেসের আভ্যন্তরীণ ব্যাপার। যাদের নীতি নাই, আদর্শ নাই, তাদের জন্য কিছু বলারও নাই। এটাও হতে পারে যুযুধান, দুই পক্ষ এক হলো, যারা সঙ্গে ছিল তারা ঘরে ঢুকতে পেল না, বাইরেই থাকলো, এটাও হতে পারে। তবে এটা ঠিক, কাজল শেখ জেলা পরিষদের সভাধিপতি হওয়ার পরে বীরভূমের সংখ্যালঘু সমাজের বক্তব্য হয়েছে, শিরায় শিরায় রক্ত, আমরা সব ভাইজানের ভক্ত। সেই ভাইজানের ভোটটাকে তৃণমূল কংগ্রেস ভেবেছে যে আমাদের মূল অস্ত্র। তাই মমতা ব্যানার্জির নির্দেশে কেষ্টমণ্ডল ভাইজানের সঙ্গে কতটা কি সম্পর্ক রাখবে সেটা তাদেরকেই ঠিক করতে হবে। কিন্তু এটা আপনার মাধ্যমে বীরভূমবাসীকে বলতে চাই যে যারা ভাবছে যে শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত, তাই বীরভূম জেলা পরিষদটা হজ হাউস হয়ে গেছে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হজ হাউসে শুরু তারাই থাকবে যারা দারুল ইসলাম বানাতে চাইছে আর বানাবে। আমরা কিন্তু মরে যাইনি, আমরা বেঁচে আছি। সনাতনী সমাজের সেবক হিসাবে আমরা আমাদের লড়াই চালাবো। আমরা এই বাংলাকে পূর্ববঙ্গ, এই পূর্ব বাংলাদেশ হতে দেবো না আমরা। আচ্ছা, আমি এটা বলি, এটাও কিন্তু অভিযোগ আছে যে আপনার সঙ্গে যারা শাসক দলে আছে তাদের সঙ্গে খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। আন্ডারস্ট্যান্ডিং রাজনৈতিক দলের কর্মীদের অনেকের সঙ্গে পরিচয় থাকতে পারে, আন্ডারস্ট্যান্ডিং নয়। চোখে চোখ রেখে লড়াইটা আমার সকলের সামনেই হয়, কিন্তু রাজনৈতিক দলের কর্মী হিসাবে অন্য রাজনৈতিক দল, এটা তৃণমূল কংগ্রেস এনেছে। তৃণমূল কংগ্রেস এই পরিবেশ তৈরি করেছে। তুমি বিজেপি করো, তোমার বিয়ে বাড়িতে যাব না, তোমার ছেলের অনুষ্ঠানে যাব না। তুমি বিজেপি করো, তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে না। এটা তো হওয়া উচিত নয়। আমরা এই রাজনীতিতে বিশ্বাসও করি না। রাজনৈতিক দল আমি করি মানে আমার নীতি, আমার আদর্শ, আমার বিচার, সেটা আমার
তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা, আমার সিপিএমের থেকে আলাদা, আমি ওদের থেকে ভিন্ন, কিন্তু আমি তোমার সঙ্গে ব্যক্তি ভিন্ন নয়। এটা আন্ডারস্ট্যান্ডিংয়ের কিছু নয়। হ্যাঁ, এটা নিশ্চিত তৃণমূল কংগ্রেসের অনেক নেতার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আছে, আদর্শগত নয়। সিপিএমের অনেক নেতার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আদর্শগত নয়। আমরা এদের সঙ্গে আদর্শগত বিচারগত লড়াই, আমাদের লড়াই চলবেই। 2026-এর যে বিধানসভা নির্বাচন আগামী আর তো একটা বছর প্রায় শেষের দিকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের 2026-এর লক্ষ্যটা কি? কারণ আপনারা এর আগে 2021-এ ইসবার 200 পার বলেছিলেন, 2024-এ ইসবার 400 পার বলেছিলেন, 2026-এ কি বলবেন? এইবার তৃণমূল পগার পার, তৃণমূলকে পগার পার যতক্ষণ না করছি ততক্ষণ আমাদের লড়াই চলবে। সিট কত আসবে সেটা তো মানুষের উপরে, সরকারে কে আসবে সেটাও মানুষের উপরে। কিন্তু আমরা রাজনৈতিক দল, আমরা রাজনীতি করি। আমরা আমাদের যে লড়াই, সেই লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে লড়াই, সে লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নৈরাজ্যের বিরুদ্ধে লড়াই, সে লড়াই হচ্ছে যে বেকার যুবককে চাকরি থেকে বঞ্চিত করার জন্য লড়াই, সে লড়াই হচ্ছে যে মেধাযুক্ত শিক্ষিত বেকার যুবক যাদের বাড়িতে হাঁড়ি চাপে না, যাদের প্রত্যেক দিনের রুটি রোজগার হয় না, তাদের সাথে আমাদের লড়াই। এই লড়াই আমাদের জারি থাকবে। না, এটা তো আপনি আপনার বীরভূম, আপনার জায়গার কথা বলছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি দেখি গোটা জেলার কথা বলি, গোটা রাজ্যের কথা বলি, রাজ্যের প্রায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু আপনি যেভাবে আপনার কথা বলছেন, বা আপনাদের দলীয় এক কথায় বিরোধী দলনেতা যিনি শুভেন্দু অধিকারী, তিনি তার জায়গায় তার মতন কথা বলছেন, সুকান্ত মজুমদার তিনি তার মতন করে কথা বলছেন, কিন্তু আলটিমেট জায়গায় দাঁড়িয়ে সংগঠন কি বলছে? ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সংগঠন কি বলছে? পশ্চিমবাংলার সংগঠন, দেখুন আমাদের এই মুহূর্তে ভালো প্রশ্ন করেছেন, আমাদের এখন সংগঠন পর্ব শুরু হয়েছে। ভারতীয় জনতা পার্টি আমাদের প্রতি 5 বছর অন্তর মেম্বারশিপ হয়। গত 2019-এ প্রায় 80 লাখ মানুষ, পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টির মেম্বার হয়েছিল। তাদের ফোন নাম্বার দিয়ে মিস কল করে, তারপর ফর্ম ফিল আপ করে, তাদের বাড়ির ঠিকানা দিয়ে, তাদের পোস্টাল অ্যাড্রেস দিয়ে তারা পার্টির মেম্বার হয়েছিল। এবারে প্রায় 1.5 কোটি বেশি মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্য হবে। আমাদের বীরভূম জেলাতেও প্রায় 5 লাখের বেশি মানুষ ভারতীয় জনতা পার্টির সদস্য হবে। তার জন্য পরিকাঠামো নির্মাণ, তার জন্য আলাপ আলোচনা ইত্যাদি শুরু হয়েছে, অলরেডি শুরু হয়েছে। 4000 মানুষ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির মেম্বার হয়ে গেছেন, আরও হচ্ছে আস্তে আস্তে। আমরা বীরভূম জেলাতে কমসে কম 5 লাখ মানুষকে বিজেপির সদস্য করবই, সেই কাজ তো হচ্ছেই। সংগঠন আমাদের বীরভূমে 3000-এরও বেশি বুথ আছে। তো স্বাভাবিকভাবেই সমস্ত বুথেই আমাদের মিনিমাম 30 জনের কমিটি, সেই কমিটি হচ্ছে। আগামী সময়ে সেটা নিশ্চিতভাবেই আমাদের সংগঠন মজবুত করার কাজ, সেই কাজ আমরা করছি। আপনি জেলা সভাপতি, কিন্তু ঘটনা হচ্ছে যে রাজ্য সভাপতির যে জায়গাটা, সেটা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা থেকে যাচ্ছে আপনাদের দলীয়ভাবে, যে কি হবে আগামী দিনে। তার কারণ হচ্ছে যে আমরা কয়েকদিন আগে দেখলাম যে দিলীপ ঘোষকে একটা বিশেষভাবে দায়িত্ব দিয়ে পাশের রাজ্যে পাঠানো হলো। বিজেপি পার্টি, ইট ইজ পার্টি উইথ ডিফারেন্স, অন্যদের থেকে একটু আলাদা। আমাদের পার্টির একটা সংবিধান আছে, আমাদের পার্টির একটা গঠনতন্ত্র আছে, আমাদের পার্টির একটা অনুশাসন আছে। এই পার্টিতে জেলে গেলেও সভাপতি, বেলে গেলেও সভাপতি, এরকম হয় না। আমাদের পার্টির নির্দিষ্ট সাংবিধানিক সিস্টেম অনুযায়ী একটা পার্টির সভাপতি 2টো টার্মস থাকতে পারে। 2টো টার্মস থাকার পরে সেই ব্যক্তির দায়িত্বের পরিবর্তন হবে। আমরা সভাপতির পদটাকে পদ বলি না, আমরা দায়িত্ব বলি। সেই দায়িত্বের পরিবর্তন হবে এবং সিস্টেমেটিকভাবে যখন টিম ওয়ার্কের মাধ্যমে কোনো সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্তটা আমাদের সকলের সিদ্ধান্ত হয়, কোনো ব্যক্তি সিদ্ধান্ত নয়। একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এরকম নয়। আমাদের সিদ্ধান্ত হয় গঠনতন্ত্র মেনে, টিম ওয়ার্ক, একসঙ্গে বসে অনেক রকম পরিকাঠামো, পরিকল্পনা, অনেক রকম ব্যাপার থাকে, সেগুলোকে নিয়ে একসঙ্গে একটা সিদ্ধান্ত হয়, আর সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিই।
ধ্রুব সাহা যেখানেই যাচ্ছে বেশিরভাগ দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় তাকে হ্যাকল করা হচ্ছে বা কোনো কোনো জায়গায় তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কেন? এরকম আপনি দেখেছেন, আমি তো দেখতে পাইনি কোনো জায়গায়। সব জায়গাতেই ঢুকতে দেওয়া হয়, সব জায়গাতেই কাজ করতে সুযোগ পাওয়া যায়, এরকম তৃণমূলেরা বলে। বিজেপির লোক তো কোনোদিন কোনো জায়গায় ঢুকতে দেয়নি, এটা আমি জানি না। আমি দেখলাম যে কেষ্টমণ্ডলের বাড়িতে বিকাশ রায়চৌধুরী ঢুকতে পারলো না, মন্ত্রী ঢুকতে পারলো না, ধ্রুব সাহা কোথাও ঢুকতে পারেনি, আপনি কোথাও অন ক্যামেরা দেখাতে না। স্মৃতি ইরানির একটা মিটিং এ বর্ধমানে আপনি ঢুকতে পারেননি। এইটাই ওই জন্যই বললাম বিজেপি ইট ইজ পার্টি উইথ ডিফারেন্স। ঠিক বলেছেন, আমি পার্টির প্রেসিডেন্ট বলে আমি হনু নই, আমিও পার্টির কর্মী। স্মৃতি ইরানি দিল্লি থেকে আসতে যদি 11টার সময় পারেন, আমি 12:30টায় যাব, আমি পার্টি প্রেসিডেন্ট বলে আমি হনু? সেদিন আমি ঠিক সময় পৌঁছাতে পারিনি, পার্টির সিদ্ধান্ত সকলের জন্য সমান। আমি সেদিন ঠিক সময় পৌঁছাতে পারিনি, পার্টির কর্মী সে অসুস্থ ছিল, তাকে হসপিটালে পৌঁছে দিয়ে আমার পৌঁছাতে দেরি হয়েছিল। কিন্তু এটা ঠিক, আমি যদি অনুশাসন না মানি, আমার নেতৃত্বের কর্মীরা কেন অনুশাসন মানবে? এটা তৃণমূল কংগ্রেসে হয়, যখন গেলাম তখন ঢুকলাম, এরকম বিজেপিতে হয় না। আমরা অনুশাসনবদ্ধ পার্টি, অনুশাসন আমরা মানতে দায়বদ্ধ। আবার আমি যদি বলি যে সাংবাদিক মানে বিশেষ সময় আর কি সাংবাদিকদের একটা মনের মধ্যে অভিযোগ হয় যে ধ্রুব সাহা যখন প্রেস মিট ডাকে তখন যদি সে 11টায় ডাকে 12টার পর সে আসে, মানে এই যে সময়ের একটা জায়গা। আপনার কোন সাংবাদিক বলেছে জানি না, কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো হয়েও থাকতে পারে, রাজনৈতিক কর্মী আমি কোনো জায়গায় আটকে গেলাম, আর কিভাবে আপনার কাছে খবর এলো জানি না। আমার মনে হয় যে এটা ভুল তথ্য, একটু ভালো করে খোঁজ নেবেন। আমি নির্দিষ্ট সময় ডাকলে সেই নির্দিষ্ট সময় থাকি। সাংবাদিক বন্ধুদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, এবং শুধু ভালো বললে ভুল হবে, ব্যক্তিগত সম্পর্ক আছে। আমাকে একটা জায়গায়, আমাদের যেহেতু সময় একদম প্রায় শেষের দিকে চলে এসেছি আর কি, সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমি যদি আপনার কাছে জানতে চাইছি সেটা হচ্ছে যে আগামী এই যে বীরভূম 2026 সালে যে বিধানসভা নির্বাচন হবে, বিধানসভা নির্বাচনে আপনি প্রথমে যেটা নিয়ে কথা বললেন এবং আমার সঙ্গে আপনার যেটা নিয়ে কথা হচ্ছিল সেটা হচ্ছে যে কেন্দ্রীয় চাপিয়ে দেওয়া যে জায়গাটা, এবারও যদি সেই 2026-এও কেন্দ্র চাপিয়ে দেয় এবং আপনারা যারা একদম নিচু স্তরে, যারা প্রথম দিন থেকে রাজনীতিটা করছেন, যারা মানুষ মানে বীরভূমের নারীর টানটা বোঝেন, যারা বীরভূমের উন্নয়ন নিয়ে ভাবছেন, এই চাপিয়ে দেওয়াটা কি মেনে নেবেন? দেখুন, মাসির যদি গোঁফ হয় তাহলে কীরকম হতো, এটা নিয়ে কোনো বক্তব্য হয় না। পার্টি একটা সর্বভারতীয় পার্টি, অনেক ইকুয়েশন যারা উপরে বসে আছেন তাদেরকে করতে হয়। আমরা দলের অনুগত সৈনিক, আমরা শৃঙ্খলাবদ্ধ সৈনিক, পার্টির সিদ্ধান্তের সঙ্গে আমরা সহমত সবসময়। বীরভূমবাসীকে কি বলবেন? বীরভূমবাসী তৃণমূলের নৈরাজ্য, অপশাসন, অত্যাচার এর বিরুদ্ধে লড়াই করতে চাই, আর এই লড়াইয়ের একমাত্র সঙ্গী ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে এবং থাকতে চাই। আগামী দিনে যে বীরভূমের উন্নয়ন, আমি আপনার কাছে এটাই জানতে চাইছিলাম যে বীরভূমের মানুষের যারা জানতে চাইছে যে আগামী দিনে যে উন্নয়নের কথা বলা হচ্ছে এবং যে উন্নয়ন হওয়ার কথা হচ্ছে না, আপনিও একটু আগে বললেন যে যেগুলো কেন্দ্রীয় সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলো শুধু বীরভূম নয়, এগুলো রাজ্যের বিভিন্ন জেলাতে কোথাও সেগুলোকে লাগু করতে দেওয়া হয় না বা হচ্ছে না, বা হলেও সেটার নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূমের উন্নয়ন, শুধু তারাপীঠের কথা বলছি না, আমি ওভারঅল গোটা বীরভূমের কথা বলছি। সেই বীরভূম যদি আপনাদের হাতে ক্ষমতায় আসে, তা বীরভূম নিয়ে কি চিন্তা ভাবনা করছেন? বীরভূম এমন একটা জায়গা, আপনিও জানেন, সেটা সবাই জানে, যে কয়লা, পাথর, বালি একদম একযোগে একটা জায়গাতে পাওয়া যায়। দেখুন, বীরভূম শুধু নয়, পশ্চিমবাংলার উন্নয়নটা থমকে গেছে তৃণমূল কংগ্রেসের বদান্যতায়। রাস্তা নাই, ঘাট নাই, চাকরি নাই, স্কুলে শিক্ষা নাই, নিরাপত্তা নাই নারীর। আজকে হতভম্ব যুবকগণ বেড়াচ্ছে নিজেদের ভবিষ্যতের দিশা না খুঁজে পেয়ে। এই পরিস্থিতির পরিবর্তন ভারতীয় জনতা পার্টি করতে পারে এবং সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় করেছে, এবং সেটা প্রমাণিত সত্য। স্বাভাবিকভাবেই এই বাংলায় যদি প্রকৃত উন্নয়ন করতে হয়,
তাহলে তার বিকল্প শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে ভারতবর্ষে যে সরকার থেকেছে পশ্চিমবাংলায়, সেই সরকার আজ পর্যন্ত থাকেইনি বললে চলে। কংগ্রেসের রাজত্বে এখানে বামফ্রন্ট থাকলো, আর বিজেপির সময় এখানে তৃণমূল আছে। একটা ফেডারেল স্ট্রাকচারওয়ালা দেশ, সেই দেশে যদি কোনো একটা রাজ্যের উন্নয়ন করতে হয়, কেন্দ্র এবং রাজ্যের দুটো একই ধরনের সরকার থাকা উচিত। সেটা হয়নি। কেন্দ্র যে স্কিমগুলো করে তার ইমপ্লিমেন্ট হয়নি। এটা তো বলতে বাধা নেই যে আজকে 100 দিনের কাজের টাকা এই সরকার তছনছ করেছে। গরিব মানুষকে এখানে তাদের টাকা থেকে বঞ্চিত করেছে, নিজেরা ক্যাডাররা হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিব প্রান্তিক মানুষ বাড়ি পেলে এরা 20,000 25,000 টাকা করে তোলা নিয়েছে। এটা ভুরি ভুরি অভিযোগ কেন্দ্রীয় গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তরে জমা পড়েছে, তদন্ত চলছে, এরা উত্তর দিতে পারছে না। শুধু তাই নয়, আজকে নীতিন গডকরির ডিপার্টমেন্টের বহুত টাকা, প্রচুর টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কাজ করার ইচ্ছা আছে, সেই কাজ এখানে হচ্ছে না। শুধু তাই নয়, আজকে আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা করে চিকিৎসার জন্য সে টাকায় রাজ্য সরকার নিতে দিচ্ছে না। ঠিক আছে, তারা বলছে আমরা স্বাস্থ্যসাথী দিচ্ছি। আরে ভাই, তুমি স্বাস্থ্যসাথী দিচ্ছ, তার সাথে সাথে যদি কেউ একজন এখানে আয়ুষ্মান ভারতের টাকা পায়, বাংলার মানুষ, গরিব মানুষগুলো পায়, তোমার আপত্তি থাকার কারণ কি? আয়ুষ্মান ভারতের টাকা পেলে কি এখানে তৃণমূল সরকারের সঙ্গে বিরুদ্ধে চলে যাবে? দীর্ঘদিন ধরে কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি, সেই কৃষক সম্মান নিধির টাকা এখানে পেতে দেওয়া হয়নি। 75 লক্ষ পরিবার কৃষক সম্মান নিধির টাকার পাওয়ার কথা, এখন 31-32 লক্ষ মানুষ সেই পরিবার পায়। তাদের বাকি লিস্ট এরা দেয় না, করতে দেয় না, এরা বঞ্চিত করছে সাধারণ মানুষকে। শুধু তাই নয়, এখানে হসপিটালের যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর কিছুটা অংশ টাকা দেয়, বাকি রাজ্য সরকার দেয়। প্রত্যেক ঘরে হর ঘর জল এই যোজনা অনুযায়ী পিএইচই ডিপার্টমেন্টের মাধ্যমে 60% টাকা দিচ্ছে কেন্দ্র সরকার, রাজ্য সরকার 40% টাকা, সেই টাকাও দিতে পারছে না। সেজন্য ভারতবর্ষের অন্যান্য রাজ্যে প্রতি ঘরে ঘরে জল হয়ে গেল। 2024-এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন প্রত্যেকটা ঘরে জল হবে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় সব ঘরে জল হলো না। তার কারণ হচ্ছে রাজ্য সরকারের অপদার্থতা, এরা জলের টাকা দিতে পারছে না। এখানে স্বাস্থ্যের জন্য যে পরিকাঠামোর টাকা দিচ্ছে, সেই টাকাকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারছে না। রাস্তা তৈরি করার জন্য প্ল্যান, পরিকল্পনা, জমি অধিগ্রহণ, তার কোনো ন্যায় নীতি নাই। তো স্বাভাবিকভাবে এখানে উন্নয়ন থমকে যাবে। ভারতবর্ষের প্রতিটা রাজ্য এখন ঝকঝক করছে, আর বাংলা ধকধক করছে। তাহলে এই যে বিষয়গুলো আজ আপনি আমাদের কাছে বলছেন, এটা কিন্তু আপনারা সাধারণ মানুষের কাছ পর্যন্ত পৌঁছাতে পারেননি। এটা আমরা সাধারণ মানুষকে অবশ্যই বলছি, সাধারণ মানুষ আমাদের সঙ্গেও দিচ্ছে। কিন্তু বাই ডিফল্ট ভোটের রাজনীতিতে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি। আমরা বুঝতে পারছি না এই রুটি, মাংস আর সুরাপানের মাধ্যমে, লাল নোট এর মাধ্যমে মানুষের জনমতটা কিভাবে ভোটের আগের রাতে পরিবর্তিত হচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে, বাংলার মানুষকে, বীরভূমের মানুষকে বেরিয়ে আসতে হবে, নাহলে আগামী ভবিষ্যৎ আমাদের অত্যন্ত খারাপ। ধ্রুববাবু, আলোচনা করতে করতে সময়টা কখন যে পেরিয়ে গেছে বোঝাই যায়নি। পিসিআর থেকে বারবার বলছে দাদা তোমার সময় হয়ে গেছে। যাই হোক, সময়ের একটা পরিধি থাকে, সেই পরিধির মধ্যে দিয়েই চলতে হয়। আলোচনা তো থাকবেই। আবার কোনো একদিন ধ্রুববাবুর সঙ্গে আরও বিশেষ কিছু আলোচনা থাকবে, যেটা নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব। কিন্তু যেহেতু সময় খুব বড় কথা বলে, আর সেই সময়ের উপর নির্ভর করেই আমরাও রইলাম আগামী দিনের সঠিক উন্নয়নের দিশা কোন দিকটা হয় সেটা দেখার জন্য। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে। নমস্কার, ভালো থাকবেন। আপনাদের সকলের আগামী পুজো ভালো কাটুক। একদম ফার্স্ট ক্লাস। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড।
আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।